এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারটা পড়াবো। তো এই চ্যাপ্টারে আজকে যে পয়েন্টগুলো তোমাদের সামনে ডিসকাস করব সেগুলো হচ্ছে বায়ু দূষণ এবং জল দূষণ। তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে এই বায়ু দূষণ, জল দূষণ কিভাবে তোমরা মনে রাখবে তার একটি বিশেষ উপায় বলে দেব এই ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি সবার কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসছি দূষণ। তো দূষণ কিভাবে সৃষ্টি হয়? দূষণ প্রাকৃতিকভাবেও হতে পারে, আবার মানুষের দ্বারাও ঘটতে পারে। ঠিক আছে? তো দূষণ তাহলে কি? দূষণ হচ্ছে ভৌত, রাসায়নিক বা জৈবিক অনাকাঙ্ক্ষিত এক ধরনের পরিবর্তন। কি বললাম? দূষণ হচ্ছে ভৌত, রাসায়নিক এবং জৈবিক অনাকাঙ্ক্ষিত এক ধরনের পরিবর্তন। অনাকাঙ্ক্ষিত পরিবর্তন কি? অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে আমরা যা ভাবিনি তা হয়েছে, সেটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। তো এর মাধ্যমে কি হয়েছে? বায়ুমণ্ডল এবং পরিবেশের উপর বিশেষ প্রভাব পড়েছে। এটি হচ্ছে দূষণ। তাহলে সহজ ভাষায় তোমরা তাহলে দূষণের চিত্রটা কি করে দেখতে পাচ্ছ? দূষণ হচ্ছে ভৌত, রাসায়নিক এবং জৈবিক এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। তার মানে দূষণ হচ্ছে এক ধরনের পরিবর্তন, সেটা ভৌত হতে পারে, রাসায়নিক হতে পারে, আবার জৈবিকও হতে পারে, তাই তো? এই পরিবর্তনই হচ্ছে দূষণ, যার প্রভাব কোথায় পড়ছে? যার প্রভাব পড়ছে পরিবেশ এবং বায়ুমণ্ডল, এই উভয়ের উপর প্রভাব পড়ছে। বুঝতে পেরেছ? তাহলে দূষণ মূলত আমরা তিন ধরনের জানি, তাই তো? সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বায়ু দূষণ, জল দূষণ এবং মাটি দূষণ। আমরা জানি বায়ু, জল, মাটি। তো স্বাভাবিকভাবেই আমরা বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ এই তিনটি আমরা সবসময় মাথায় রেখে দিতে পারি, মানে একেবারে সহজে। জল, বায়ু, মাটি এই হিসেবে, শুধু তার পাশে দূষণ কথাটা যোগ করে দাও, তাহলে এক একটা দূষণ হয়ে গেল। তো প্রথমে আসছি আমরা যে পয়েন্টটিতে, সেটি হচ্ছে কি বলতো? সেটি হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণটা কি? বায়ু দূষণ হচ্ছে প্রাকৃতিক কারণে হোক বা মনুষ্য সৃষ্ট কারণে হোক, যে কারণেই হোক না কেন, যখন বায়ুটা দূষিত হয়। কিভাবে? ধরো উদ্ভিদের শ্বসনটা বেশি হচ্ছে, সালোক সংশ্লেষ কম হচ্ছে, সেক্ষেত্রে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে, তাই তো? তো এটাও এক ধরনের দূষণ। আবার আমরা যে সমস্ত কলকারখানা প্রতিস্থাপন করেছি, সেই কলকারখানার থেকে যে নির্গত হয় যে ধোঁয়া, সেই ধোঁয়াও এক ধরনের বায়ু দূষণের কারণ। বুঝতে পেরেছ? তার মানে বায়ু দূষণ হচ্ছে প্রাকৃতিক উপায়ে বা মনুষ্য সৃষ্ট কারণের জন্য বায়ুতে যে পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে বায়ু দূষণ। ক্লিয়ার? সহজভাবে মনে রাখবে, এতে কোনো কিচ্ছু জটিলতা নেই, একেবারে সহজ থেকে সহজতর পদ্ধতি। তো তোমাদের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ তোমাদের এই দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদের বায়ু দূষণের কারণ জানতে হবে।
তো তোমাদের এই দশম শ্রেণীর যে সিলেবাস রয়েছে না, এই দশম শ্রেণীর সিলেবাসে বায়ু দূষণের মূলত দুটি কারণ রয়েছে। কয়টি কারণ রয়েছে? বায়ু দূষণের দুটি কারণ রয়েছে। দুটো কারণ কি কি? নাম্বার 1 হচ্ছে গ্রিন হাউস গ্যাস, নাম্বার 2 হচ্ছে SPM। তোমাদের সিলেবাস অনুযায়ী এই দুটো পড়তে হবে, গ্রিন হাউস গ্যাস আর SPM। প্রথমে আসছি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলো আমরা কিভাবে মনে রাখবো, তার সহজ পদ্ধতি কি? তো চলো একেবারে যে সহজভাবে তোমরা মনে রাখতে পারবে সেইভাবেই আমি এই জিনিসটাকে রেডি করে দিই। তো প্রথমে লিখবে CO। CO মানে কার্বন মনোক্সাইড। এরপরে কি লিখবে? এরপরে লিখবে CO2 কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? সি দিয়ে যতগুলো নাম আছে সেগুলো পরপর লিখে নাও। এরপরে কি লিখবে? CH4, এটা হচ্ছে মিথেন। বুঝতে পেরেছো? এরপরে সি দিয়ে কি নাম আছে? CFC। তাহলে সি দিয়ে আমরা গ্রিন হাউস গ্যাসের কয়টা নাম পেয়ে গেছি? 4টে। আর একটা আছে, সেটি হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড। এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি তোমরা সিরিয়ালি কিভাবে মনে রাখবে? তোমরা সিরিয়ালি এইভাবেই মনে রাখবে। প্রথমে মনে রাখবে কার্বন মনোক্সাইড 1 নম্বরে, 2 নম্বরে কার্বন ডাই অক্সাইড, 3 নম্বরে মিথেন, 4 নম্বরে CFC ক্লোরোফ্লুরোকার্বন, 5 নম্বরে নাইট্রাস অক্সাইড। ক্লিয়ার? তো এগুলোই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। বুঝতে পেরেছো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে SPM। এই SPM এর ফুল ফর্ম কি? SPM এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। কি বললাম? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তো SPM হচ্ছে কি? SPM হচ্ছে ধুলো বা ধোঁয়া। ধুলোকে আমরা ইংরেজিতে কি বলি? এরোসল। তার মানে এটি হচ্ছে একটি প্রধান বায়ু দূষক। তার মানে SPM কি? SPM হচ্ছে এক ধরনের ধোঁয়া, ধুলো বা যাকে ইংরেজিতে বলা হয় এরোসল। বুঝতে পেরেছো? তো এই ধুলো বা এরোসল কিভাবে বায়ু দূষণ ঘটায়? যখন এই ধুলোর আকারটা, কি বললাম? ধুলোর আকার কত হয়? ধুলোর আকারটা কত হয়? ধুলোর আকারটা যখন 10 মাইক্রোমিটারের কম হয়, কি বললাম? ধুলোর আকার
যখন 10 মাইক্রোমিটারের কম হয় তখন কি হয়, এই ধরনের ধুলো বাতাসে কয়েক সপ্তাহ ভেসে থাকতে পারে। কি বললাম? এই ধরনের ধুলো বাতাসে কয়েক সপ্তাহ ধরে ভেসে থাকতে পারে। ঠিক আছে, তো এই ধরনের ধুলোই হচ্ছে এসপিএম। এই এসপিএম এর ফলে কি হয়? এসপিএম এর ফলে হয় মানুষের অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলো বেশি করে পরিলক্ষিত হয়। তো এটি হচ্ছে বায়ু দূষণের অন্যতম একটি কারণ। বুঝতে পেরেছো? এর পরের পয়েন্টে আসছি, বায়ু দূষণের ফলাফল। তো তোমাদের সিলেবাস অনুযায়ী বায়ু দূষণের যে ফলাফলগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কোনগুলো বলো তো? নাম্বার 1, অ্যাসিড বৃষ্টি বা ইংলিশে যাকে বলা হয় অ্যাসিড রেন। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হবে ওজোন গহ্বর। নাম্বার 3 কি হবে? নাম্বার 3 হবে ফুসফুসের রোগ। তো প্রথমে আসছি অ্যাসিড বৃষ্টিতে। তোমাদের সিলেবাস অনুযায়ী অ্যাসিড বৃষ্টিটা একটু ব্রিফলি পড়তে হবে, মানে বড় করে পড়তে হবে। তো অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়? অ্যাসিড বৃষ্টি বাতাসে কি কি থাকে? SO2, SO3, NO2 এগুলো থাকে, তাই তো? এইগুলো কি করে? বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে। বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে এবার কি উৎপন্ন করে? দেখো, SO2 বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে H2SO4। H2SO4 এর নাম কি? H2SO4 এর নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? এরপর SO3। SO3 বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? H2SO4। এটিও সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এরপর আসছি NO2, তাই তো? এই NO2 H2O এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে HNO3 এবং HNO2। বুঝতে পেরেছো? তাহলে কি কি উৎপন্ন করলো? এই NO2 জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো HNO3 এবং HNO2। HNO3 কে আমরা কি বলবো? HNO3 কে আমরা বলবো নাইট্রিক অ্যাসিড, তাই তো? আর HNO2 কে আমরা কি বলবো? নাইট্রাস অ্যাসিড। তাহলে পরীক্ষার খাতায় প্রশ্ন যদি আসে যে অ্যাসিড বৃষ্টি কি, তাহলে তোমরা কি লিখবে? লিখবে যে বিভিন্ন যে রাসায়নিক যৌগগুলো রয়েছে, যেরকম ধরো SO2, SO3, NO2, এইগুলো
বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এই অ্যাসিডগুলো উৎপন্ন করে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড ইত্যাদি অ্যাসিডগুলো উৎপন্ন করে এবং বৃষ্টির আকারে পৃথিবী বুকে নেমে আসে। এটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টির ফলাফলটা কি? অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? প্রথমে বলবে অ্যাসিড বৃষ্টিটা কোথায় নামে? মাটিতে। তাহলে বলবে অ্যাসিড বৃষ্টির ফলে মাটিতে বসবাসকারী অণুজীবগুলো মারা যায়, মাটির অম্লত্বের পরিবর্তন ঘটে। তাহলে এটি হচ্ছে মাটির ওপর প্রভাব। তার মানে স্বাভাবিকভাবেই মনে রাখবে যে বৃষ্টি সবসময় মাটিতে এসে প্রথম পড়ে। তাহলে অ্যাসিড বৃষ্টিও নিশ্চয়ই মাটিতে এসে পড়বে, যেহেতু বৃষ্টি। তাহলে প্রথমে প্রভাব হবে কিসের ওপর? মাটির ওপর। তারপরে হবে গাছপালা, পশু পাখির উপর প্রভাব। বুঝতে পেরেছো? তারপরে বিভিন্ন স্মৃতিসৌধগুলোর উপর প্রভাব পড়বে। ঠিক আছে? তো এগুলোই হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাব বা অ্যাসিড বৃষ্টির ফলাফল। এক্ষেত্রে তোমাদের যেটা পড়তে হবে সেটি হচ্ছে স্টোন ক্যান্সার। তো স্টোন ক্যান্সার কার প্রভাবে হয়? এই যে স্টোন ক্যান্সার, এটি কিন্তু হয় অ্যাসিড বৃষ্টির প্রভাবে। তো কি হয়? বিভিন্ন স্মৃতিসৌধগুলোতে মার্বেল পাথরে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে এই অ্যাসিডগুলো বিক্রিয়া করে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো বিক্রিয়া করে সেই পাথরটাকে ক্ষয় করায়। কি করায়? পাথরটাকে ক্ষয় করায়, অর্থাৎ বিক্রিয়া করে সেখানকার পাথরগুলোকে ক্ষয়ীভূত করে। এটি হচ্ছে স্টোন ক্যান্সার। অর্থাৎ স্টোন মানে পাথর, মার্বেল পাথরের যে সমস্ত জায়গায় অ্যাসিডগুলো পড়ে সেই মার্বেল পাথরের ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে পাথরের ক্ষয় ঘটায়, সেটি হচ্ছে স্টোন ক্যান্সার। এরপরে আসছি ওজোন গহ্বর। আমাদের বায়ুমণ্ডলের স্তর রয়েছে, স্তর বিন্যাস রয়েছে। এই স্তর বিন্যাস আশা করি তোমরা জানো, তো আমি আর সেটি বলছি না। তো একেবারে ডাইরেক্ট ওই স্তরটাতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন স্তর বা ওজোন লেয়ার। বুঝতে পেরেছো? তো এই ওজোন গহ্বরটা কি তাহলে? ধরো বায়ুমণ্ডলের এটি যদি স্ট্র্যাটোস্ফিয়ার হয়, আর স্ট্র্যাটোস্ফিয়ারে যদি এটা যদি ওজোনের লেয়ার হয়, ঠিক আছে, তো এই লেয়ারটা কি হয়? ধ্বংস হয়। কার প্রভাবে? গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাবে। একটু আগেই পড়িয়েছি যে গ্রিন হাউস গ্যাসগুলো কিভাবে মনে রাখবে। তাহলে চটপট আমার সাথে বলে দাও, গ্রিন হাউস গ্যাসগুলো কি কি? কি কি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি আর N2O ইত্যাদি, তাই তো? এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। বুঝতে পেরেছো? এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে? এই ওজোনের যে স্তর, এই ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে। বুঝতে পেরেছো? বিক্রিয়া করে এই স্তর নষ্ট করে দেয়। ফলে এই ওজোন লেয়ার পাতলা হয়ে যায় এবং এই যে সূর্য থেকে অতিবেগুনি রশ্মিটা আসে, এই অতিবেগুনি রশ্মি কিন্তু ঠেকিয়ে দেয় এই ওজোন লেয়ার। কিন্তু এই পাতলা হয়ে যাওয়ার কারণে স্তরটা এই অতিবেগুনি রশ্মির সরাসরি কিন্তু আমাদের ভূপৃষ্ঠে বা পৃথিবীতে চলে আসে। চলে আসার ফলে কি হয়? পৃথিবীর
তাপমাত্রাটা ক্রমশ বাড়তে থাকে। ঠিক আছে, তাই বর্তমান আমাদের যে পরিবেশের তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে, তাই তো? তোমরা শুধু এইটুকুই জানো। এবার ওজোন গহ্বর নষ্ট হলে কি হবে, তার ফলাফল কি হবে, সেসব তোমাদের সিলেবাসে নেই, আর আপাতত এখন জানারও দরকার নেই। এরপরে আসছি ফুসফুসের রোগ। ফুসফুসের রোগ বলতে আমরা কি বুঝি? ফুসফুসের রোগ আমরা বলতে বুঝি অ্যাজমা, ব্রঙ্কাইটিস। অ্যাজমা মানে কি? হাঁপানি, তাই তো? তোমরা অনেকেরই তোমাদের বাড়িতে হাঁপানির রোগী আছে কম বেশি, যাদের বয়স হয়ে যায়, অনেক বয়স, তাদের অনেকেরই অ্যাজমা থাকে। আর তার সাথে ব্রঙ্কাইটিস এক ধরনের ফুসফুসের রোগ। তাহলে ফুসফুসের রোগগুলোর নাম কি? প্রধানত দুটো রোগ তোমাদের জানতে হবে, একটি হচ্ছে অ্যাজমা বা বাংলায় যাকে বলা হয় হাঁপানি, 2 নম্বর জানতে হবে ব্রঙ্কাইটিস। ঠিক আছে, তো এই দুটো রোগ জানতে হবে। তো ফুসফুসের এই রোগগুলি হয় কোথা থেকে? বায়ুমণ্ডলে যে ধুলোকণাগুলো ভেসে থাকে। কোন ধুলোকণাগুলো ভেসে থাকে? যেই সব ধুলোকণার আকার 10 মাইক্রোমিটারের কম হয়, সেই সব ধুলোকণা বাতাসে কয়েক সপ্তাহ পর্যন্ত ভেসে থাকতে পারে। ক্লিয়ার? তো এইসব ধুলোকণার থেকেই কিন্তু মানুষের সাধারণত এই ফুসফুসের রোগগুলো ছড়ায়। তোমাদের শুধু এইটুকুই জানতে হবে। তাহলে বায়ু দূষণ কি, বায়ু দূষণের কারণ কি, বায়ু দূষণের ফলাফল কি, বুঝতে পেরেছো? দেখো কতটা সহজভাবে বুঝিয়ে দিলাম, এতে কোনো জটিলতা নেই। যা পড়াচ্ছি তাই পড়লেই যথেষ্ট। তো এরপরে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে জলদূষণ বা ওয়াটার পলিউশন। আচ্ছা, স্বাভাবিকভাবে তুমি বালতিতে 1 বালতি জল নিয়েছো কিংবা হাফ বালতি জল নিয়েছো, তাই তো? তো সেই বালতির জলে তুমি ভাবলে যে এই সবজি কটা ধুয়ে নেব, কিন্তু সেই বালতির জলে তোমাদের বাড়িতে যে ছোট ভাই বোন যারা আছে তারা এসে তাদের খেলনা ধুয়ে নিল, অথবা কোনো কিছু নোংরা আবর্জনা ফেলে দিল ওই বালতির জলের মধ্যে। তাহলে সেই জলটা কি তোমরা ব্যবহার করতে পারবে, বা সেই জলটা কি আর তোমাদের ব্যবহারযোগ্য হলো না? তখন সেই জলটা আর ব্যবহারযোগ্য থাকলো না। কেন থাকলো না? কারণ তোমার বাড়িতে যে ছোট ভাই বা বোন রয়েছে, সেই ছোট্ট ভাই বা বোন সেই বালতির জলের মধ্যে অবাঞ্ছিত কিছু মিশিয়ে দিয়েছে। হয়তোবা মাটি দিয়ে দিয়েছে, হয়তোবা ঘাস পাতা দিয়ে দিয়েছে, নতুবা অন্য কিছু দিয়ে দিয়েছে। তাহলে একটি ছোট্ট জিনিস দিয়েই বুঝিয়ে দিলাম। তাহলে এটিই হচ্ছে অবাঞ্ছিত পদার্থ। তাহলে অবাঞ্ছিত পদার্থ কি? অবাঞ্ছিত পদার্থ হচ্ছে বাইরের থেকে কোনো কিছু যখন জলে মিশে সেই জলটাকে নষ্ট বানিয়ে দেয়, অর্থাৎ সেই জলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক পরিবর্তন ঘটে। এর ফলে জলজ জীব, জলজ উদ্ভিদ তৎসহ মানুষের ক্ষতি সৃষ্টি হয়, তাকেই বলা হয় জলদূষণ। বুঝতে পেরেছো? তাহলে জলদূষণ কাকে বলে, কিভাবে লিখবে? জলের সাথে অবাঞ্ছিত কিছু মেশে। অবাঞ্ছিত পদার্থ বলতে কি বোঝায়? অবাঞ্ছিত পদার্থ বলতে বোঝানো হয়েছে কোনো রাসায়নিক পদার্থ অথবা পচা মরা কোনো জীবের দেহাংশ যদি জলের সাথে মিশে জলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক পরিবর্তন ঘটায়, এর ফলে কি হয়? জলে বসবাসকারী প্রাণী, উদ্ভিদ এবং তার সাথে মনুষ্য জাতির ক্ষতি সাধন হয়। তখন তাকে বলা হবে জলদূষণ।
তাহলে বোঝাতে পারলাম যে জলদূষণটা কি। তো জলদূষণের কারণটা কি? জলদূষণের কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী মোট দুটো কারণ পড়তে হবে। কি কি? নাম্বার 1 হচ্ছে কৃষিক্ষেত্রের বর্জ্য, নাম্বার 2 হচ্ছে জীবাণু। আচ্ছা, প্রথমে আসছি কৃষিক্ষেত্রের বর্জ্যটা কি। কৃষিক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক বা রাসায়নিক স্প্রে করা হয়, ঠিক আছে, সেইগুলো বৃষ্টির জলের সাথে ধুয়ে পাশের পুকুরে, নদীতে বা খালে মেশে। এর ফলে কি হয়? জলজ জীবের মৃত্যু ঘটে, তাই তো? আবার দেখো, কৃষিক্ষেত্রে যে সমস্ত রাসায়নিক স্প্রে করা হয়, যেমন ধরো ডিডিটি, এই ডিডিটির ফুল ফর্ম কি তোমাদের জানতে হবে? ডিডিটি, ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। মনে রাখবে, ডিডিটির ফুল ফর্মটা আসতে পারে। তো এই যে ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তো এই সব রাসায়নিক আবার দেখো যখন বৃষ্টির জলের সাথে ধুয়ে নদীতে, পুকুরে বা খালে মেশে, তখন সেই জল যখন মানুষরা ব্যবহার করে, তখন মানুষদেরও অনেক রোগের শিকার হতে হয়, তাই তো? এরপরে যে পয়েন্টটিতে আসছি, জীবাণু। জীবাণু কিভাবে জল দূষণ ঘটায়? ধরো পুকুরের পাড়ে বা নদীর পাড়ে কোনো ঝোপঝাড় রয়েছে, সেখানে মানুষ মলত্যাগ করছে। পুকুরের পাড়ে কি নদীর পাড়ে মানুষ পচা কোনো জীবদেহ ফেলে দিয়ে আসলো, কি মরা জীবদেহ ফেলে দিয়ে আসলো, তা পচে গলে সেই নোংরাগুলো জলে গিয়ে পড়লো, ঠিক আছে? এর ফলে কি হবে? এর ফলে কি হবে বলো তো? এগুলো পড়লো মানুষ, এর ফলে কি ভোগান্তি পাবে? সেই জল মানুষ যখন ব্যবহার করবে, তখন মানুষের কলেরা, ডায়রিয়া এগুলো হবে, তাই তো? এইসব রোগ ছড়াবে। আর কি ঘটবে? আর এক ধরনের জীবাণু হচ্ছে যখন জলে, অর্থাৎ শহরে সাধারণত ড্রেনেজ সিস্টেম করা থাকে, তাই তো? ড্রেনের মাধ্যমে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনাগুলো পরিবাহিত হয়, যেমন ধরো কাপড় ধোয়া, সাবান, সোডা, জল টলগুলো বেশিরভাগই সারাদিন প্রায় বইতে থাকে। তো এইগুলো যখন কোনো পুকুরে বা কোনো একটা জলাশয়ে গিয়ে পড়ে, তখন কি হয়? তখন সেইখানকার জলে পুষ্টিগুণ বেড়ে যায়। পুষ্টির গুণ বাড়তে বাড়তে সেখানে কি জন্ম নেয়? অ্যালগি বা শৈবাল, ঠিক আছে? অর্থাৎ পুরো পুকুরটাতে শৈবালে ভরে যায়। এটি হচ্ছে অ্যালগাল ব্লুম। বুঝতে পেরেছো? দেখো, পুরো জলাশয়টা তো শৈবালে যদি ভরে যায়, তাহলে জলজ প্রাণীরা কিভাবে বাঁচবে? বাতাসের থেকে অক্সিজেন কিভাবে জলে প্রবেশ করবে? আলো জলে কিভাবে প্রবেশ করবে? জলে প্রবেশ করতে পারে না। স্বাভাবিকভাবে তোমাদের বাড়ির পাশে কোনো পুকুরে বা কোনো টোবাতে বা কোনো ছোট্ট যদি খালের মতো কিছু থাকে, এবং তার উপরে যদি ঝাঁঝি হয়ে যায়, ছোট ছোট ঝাঁঝিতে যদি ভরে যায়, তখন মাছ ভেসে ওঠে না, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে অতি পৌষ্টিকতা। বুঝতে পেরেছো?
তো এর ফলে কি হয়, জলজ জীবেদের শ্বাস নিতে কষ্ট হয়, অর্থাৎ জলে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, জলজ জীবেদের শ্বাস নিতে কষ্ট হয়। সেই মাছগুলোর অনেক সময় গায়ে টায়ে ঘাও হয়ে যেতে আমরা দেখি, তাই না? তোমরা যারা গ্রামে বাড়ি তারা অনেকেই খেয়াল করবে এই সব ব্যাপারগুলো, প্রায় খেয়াল করা যায়। তো এক্ষেত্রে পুকুর বা জলাশয়গুলোতে চুন প্রয়োগ করলে ব্যাপারটা ঠিক হয়ে যায় বা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছো? এরপর তোমাদের যে পয়েন্টটি পড়তে হবে সেটি হচ্ছে বিওডি। তাহলে আগে আমরা কি কি পড়ালাম? আগে আমরা পড়িয়েছি যে অতি পৌষ্টিকতা, যাকে ইংলিশে কি বলা হয়, ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন। তো এখন কি পড়াবো? এখন পড়াবো যে পয়েন্টটি সেটি হচ্ছে বিওডি। এই বিওডির ফুল ফর্ম কি? বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই বিওডিটা কি? বিওডি হচ্ছে জলে যে জৈব উপাদান উপস্থিত থাকে। কি থাকে? জলে যে জৈব উপাদান উপস্থিত থাকে সেই জৈব উপাদান অণুজীবদের দ্বারা বিয়োজিত হওয়ার সময় বা সেই জৈব উপাদানকে অণুজীবদের দ্বারা বিয়োজিত হতে গেলে যে পরিমাণ অক্সিজেনের পরিমাণ হয় তাকেই বলা হয় বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটি হচ্ছে আসল কথা, এটুকুই তোমরা জানো। বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।